ভারতের এনএসএ অজিত দোভালের সাথে আমাদের এনএসএ ডক্টর খলিলুর রহমানের একটা সাইডলাইন বৈঠক হয়েছে। এটা সত্যি, এটা অস্বীকার করবার কিছু নাই। এবং ওনারা যাবার আগে আমার সাথে যতটুকু কথা হয়েছে সেটি থেকে আমি একটা ধারণা পাচ্ছিলাম যে ওনারা আসলে একটা টাফ স্ট্যান্স নিবেন, যেহেতু ওনারা সম্ভবত একটা প্রেস ব্রিফ করে ওনাদের অবস্থানটা এবং কি হচ্ছে সেটা পরিষ্কার করবেন। বাট আমি যতটুকু ধারণা করতে পারি সেটা হচ্ছে হাসিনা পরবর্তী বাংলাদেশ কি, সেই জিনিসটা আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে হাসিনাকে তোমরা প্রত্যাবর্তন করো, এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে সে অনুযায়ী সেটা এক্সপেক্টেড। যদি না করো সেজন্য আমরা তোমাদের কাছে কান্নাকাটি করব না, বাট লুজার হবা ভারত, তোমরাই লুজার হবা। সেটা হচ্ছে কি, আমাদের সাথে তোমাদের যে অমীমাংসিত জিনিস আছে সেখানে আমাদের আর তোমাদের কাছে চাওয়ার তেমন কিছু নাই। আমরা এখন নিজেদের মধ্যে চলতে পারবো ইনশাল্লাহ। তুমি যদি চাও সেই অমীমাংসিত জিনিসগুলো সমাধানের জন্য, দেন তোমাকেই হিসাব করতে হবে যে তুমি কাকে ছাড়বা কাকে ধরবা। এবং আপনার একটা প্রোগ্রাম 2 দিন আগে যেটাতে আপনি বলেছেন যে ভারত সম্ভবত সমঝোতার দিকে আগাচ্ছে এই জায়গাটাতে, সেটা কারেক্ট। অ্যাকচুয়ালি আপনার অ্যাসেসমেন্ট যেটা ছিল সেটা আমি বলবো মোর অর লেস ভেরি মাচ কারেক্ট। কারণ কি, আমি যেটা শুনেছি সেটা হচ্ছে ভারতের দিক থেকে কিন্তু তাদের সুরটা অত্যন্ত নরম ছিল এবং হুমকির বদলে তারা জানতে চাইছিল যে ঠিক আছে, আমরা যদি সম্পর্ক উন্নয়ন করতে চাই, মনে রাখেন ভারত যে ট্রানজিট হাসিনার কাছ থেকে বিনা পয়সায় পাইছিল, যে একটা ইকোনমিক জোন পাইছিল, বিদ্যুৎ জ্বালানি প্রতি ক্ষেত্রে তাদের যে ব্যবসা ছিল, সেই জিনিসগুলো কিন্তু বর্তমান সরকার স্থগিত করে রাখছেন। তো সেই পয়েন্টে তারা জানতে যাচ্ছিল সেগুলো আগানোর জন্য আমাদের দিক থেকে আর কি আছে। তো আমাদের পক্ষ থেকে সম্ভবত বলা হচ্ছে যে আমরা চাই সমতা, এবং তোমরা এই যাদেরকে আশ্রয় দিয়ে রাখছো এইভাবে জিনিসটা চিন্তা করো যে আমরা সিকিউরিটি থ্রেটের ব্যাপারে আলাপ করছি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের মিটিং এ। আমাদের বাংলাদেশের জন্য সিকিউরিটি থ্রেট কি? হাসিনা ওইখানে বসে মুখ খুললে পরে যে বক্তব্য রাখতেছে, তার লোকদের দিয়ে যে আমাদের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করতেছে, সেটা কি তোমরা মনে করো না যে আমাদের জন্য সিকিউরিটি থ্রেট? তো সেই জিনিসে ভারত, আমি যতদূর বিশ্বাস করি এবং আশা রাখি, ভারত আস্তে আস্তে অ্যাকচুয়ালি এই যেই পালাই গেছে যে বীর সৈনিকরা পতিত হাসিনার সাথে সাথে আওয়ামী লীগের, তাদের বেশ কিছুকে আস্তে আস্তে পুশব্যাক করে বাংলাদেশে পাঠায় দিবে, এটা আমরা আশা করতে পারি। এবং পুরা জিনিসটা, এবং আমি আশা করি না যে হাসিনার এক্সট্রাডিশনটা এই সরকারের আমলে হবে, পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে হবে। বাট আমাকে যদি কোনো ভাই আপনি পার্সোনালি জিজ্ঞাসা করেন, হাসিনা ইজ এ ডেড হর্স নাও। ওর ব্যাপারটা নিয়ে আমরা, ও শুধু ওর না, বাকি সবার বিচারটা আমরা নিশ্চিত করতে চাই। বাট একই সাথে কিন্তু হাসিনা হইলে আমাদের চলবে, ও না আসলে চলবে না, এমন কোনো জিনিস হওয়া উচিত না। হাসিনাকে আমি তো পার্সোনালি চাই না যে হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হোক। এই মাটি অনেক পবিত্র। এইখানে হাসিনার মতন ফ্যাসিস্ট, হাসিনার মতন খুনি, সেটা আজকে খুনি বলতে কোনো অসুবিধা নেই, আদালতে প্রমাণিত, তার কবর বাংলাদেশের মাটিতে হবে। তার বদলে তুই ভারতে পচা জিনিস পচা জায়গা গিয়ে মর, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি ভারত সেটা নিয়ে গোয়ার্তুমি করতে চায়, দে উইল বি লুজার, এবং আমাদের হাতে স্টিল বার্গেনিং টুলগুলো থাকবে। তো সেই প্রেক্ষিতে আমি মনে করব নিরাপত্তা সংশ্লিষ্ট কনক্লেভে বাংলাদেশে সংযুক্ত হওয়াটা সরকারের সিদ্ধান্ত, পরবর্তী সরকার সেটা ডিসিশন নিবে এবং সম্ভবত সেখানে যুক্তই থাকবে। বাট সাইডলাইনে যে বৈঠকটা হয়েছে, আমি ধরেন আপনার প্রোগ্রামে ডক্টর খলিলের অনেক কাজের অনেক সমালোচনা করছি, বাট এই পয়েন্টটাতে আমি যেহেতু মোটামুটি নিশ্চিত এই লাইনেই আলাপগুলো হয়েছে, আমি আশা করব আপনারা যেভাবে জিনিসটাতে শক্ত অবস্থানে আছেন সেটাই বজায় রাখেন। তাহলে পরবর্তী নির্বাচিত সরকার আসলে পরে তারা কিন্তু সেইখান থেকে আবার শুরু করতে পারবে, রিভার্স হওয়ার সুযোগ তাদের খুব কম থাকবে। ধরেন আমাদের তো আসলে মানে আমরা তো আসলে কারো পক্ষে বা বিপক্ষে না, যখন যেখানে আগে থেকে মনে হয় যে একটা চাপ সৃষ্টি করে রাখা প্রয়োজন বৃহত্তর স্বার্থে, মানে যারা আলোচনায় যাচ্ছেন কাজে যাচ্ছেন তারা যেন প্রপার লাইনে থাকেন, এই জন্য তাদেরকে লাইনে রাখার জন্য মাঝে মধ্যে কিছু চাপ সৃষ্টি করতে হয়, কিছু কাজের সমালোচনা করতে হয়। এটা বলতে হয় যে আমাদের যে একটা, আমরা যে খুব গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণে রেখেছি সবকিছু, এই বিষয়গুলো সামনে না আনলে হয় কি
অনেক কিছুই হয় না, মানে অনেকেই অনেক রকম অ্যাক্ট করার চেষ্টা করেন। তো সেই জায়গাটায় ভালো, এবং আমি মনে করি যে ভারত যদি বোঝে তাহলে তারা এটা বুঝবে যে পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে এই গভর্নমেন্টের সাথে যদি একটা নেগোশিয়েট করে তারা যদি তাদের কিছু স্বার্থ উদ্ধার করে নিতে পারে হাসিনার বিনিময়ে, তাহলে বেটার। নাইলে পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আসে তাহলে তারা সেটা পাবে না। মানে জি জি, এখন আর বড় কথা হলো এখানে তো লুকাছাপা কিছু হইতেছে না। আমি এটাও অ্যাপ্রিসিয়েট করি যে লুকায় কেউ দিল্লিতে গিয়ে দেখা করলো, অথবা এখানে এসে লুকায় দেখা করলো। আমাদের বর্ডারে যেমন লালমনিরহাটে কারো কোথাও যাওয়া এবং সেখানে লুকায় কেউ কারোর সাথে দেখা করছে কিনা গত 2-3 মাস আগে, সেটা নিয়ে কিন্তু বড় একটা গুঞ্জন আছে। লুকায় কিছু হবে না, যা করেন জনগণের কাছে পরিষ্কারভাবে করেন, জনগণকে জানতে দেন, জনগণের সমর্থন আপনারা পাবেন। মূল বিষয়টা কি, মূল বিষয়টা হচ্ছে ভাই, ভারত যেহেতু আমরা পাল্টাইতে পারবো না, মানে আমাদের প্রতিবেশী তো আমরা চেঞ্জ করতে পারবো না যে না আমরা এখন ভারতের পাশে থাকবো না, আমরা এখন আমেরিকার পাশে চলে যাব, আমরা এখন সৌদি আরবের পাশে চলে যাব, আমাদের প্রতিবেশী হবে, সেটা তো সম্ভব না। সো যতটুকু সম্ভব, অর্থাৎ যে কথাটা যে আপনি আমার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না, মাতবরি করবেন না, আপনি দাদাগিরি করবেন না, আপনি মানে প্রতিবেশীর মতো থাকেন। হাসিনা যেই সুবিধা দিচ্ছে আপনাদেরকে ওইটা শেষ, ওই চ্যাপ্টার ওভার, শেষ, ওইটা বুঝতে হবে। তো আমি মনে করি যে আবার ধরেন আপনি দেখেছেন যে আমাদের ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়া টুডে টিভির সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন, এবং সেখানেও কিন্তু ধরেন তাদের যে সুর, কথা বলার যে স্টাইল, ইন্ডিয়া টুডে থেকে জানতে চাওয়া হয়েছিল যে হাসিনাকে যদি আমরা দেই তাহলে মাইনরিটির উপরে নির্যাতন বন্ধ হবে কিনা, মানে একটা ফালতু সব। ওরা ওই দেখেন হাসিনাকে নিয়ে কিন্তু খুব স্ট্রিক্ট কোনো বক্তব্য আসতেছে না, ওই মাইনরিটি ইস্যু, এই ইস্যু, ওই ইস্যু মিলায় তারা একটা ভজঘট পাকানোর চেষ্টা করতেছে। বাট মেইন স্ট্রিম মিডিয়া তারা কিন্তু ধরেন এই বিষয়টাকে তারা যেভাবে ট্রিটমেন্ট দিচ্ছে, বা বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ যে মিডিয়াগুলো, তাদের ট্রিটমেন্টে মনে হচ্ছে যেন ইন্ডিয়া হাসিনা থেকে আসলে হাসিনা মাথার উপর থেকে হাত ছড়াই নিছে আর কি। এটা মনে হচ্ছে। আপনার মন্তব্যটা শুনে আমরা অন্য প্রসঙ্গে যাব। এখানে আমি মিস্টার তৌহিদকে ধন্যবাদ দিতে চাই যে উনি ওনার, আপনি যদি ওনার প্রথম থেকে 5ই আগস্ট পরবর্তী ওনার বক্তব্যগুলো, অবস্থান এবং বিশেষ করে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে উনি যেই জটিলতা তৈরি করার মতন কিছু মন্তব্য করছিলেন, সেগুলোর আমরা সমালোচনা করছি। এবং এইখান থেকে আমি বলবো যে উনি যেই যতটুকু বক্তব্য শুনছি আমার কাছে মনে হচ্ছে উনি সেখান থেকে কিছুটা উপরে এসে কিছুটা মেরুদণ্ড সোজা করে কথা বলার চেষ্টা করছেন। বাট দুইটা জায়গা আমার আপত্তি আছে কোনো ভাই। একটা হচ্ছে ওনার এই জিনিসটা বা ব্যাখ্যা, হাসিনা সংক্রান্ত ব্যাখ্যার জন্য ভারতীয় মিডিয়ার সাথে কথা বলাটা প্রথমে কেন জরুরি হলো? আমাদের দেশের মিডিয়া আছে, সেটা ভালো লাগে না আপনাদের? তাছাড়া আন্তর্জাতিক স্বনাম খ্যাত মিডিয়া আছে, আল জাজিরা। আপনারা বলেন আল জাজিরার সাথে ইন্টারভিউ করবেন, আপনারা বলেন বিবিসি ওয়ার্ল্ডের সাথে ইন্টারভিউ করবেন, সিএনএন এর সাথে করবেন, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। যেগুলো নিউট্রাল, তাদের সাথে কথা বলে সেই জিনিসগুলো জানান। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, এই যে ভারত যেই জিনিসটা সবসময় করে, যে তাদের পক্ষ থেকে বলবার সমস্ত মিথ্যা কিছু ভিত্তিহীন জিনিসকে পুঁজি করে তারা প্রশ্নগুলা করে। তো প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমি জানি আপনি একজন ডিপ্লোম্যাট, আপনাকে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে হবে। আমার মতো তো আপনি বলতে পারবেন না যে ভারতের তেরি বেরি করলে থাপ্পড় দিয়ে বসায় দিব, আপনি বলতে পারবেন না। বাট আপনার প্রথমেই বলা উচিত এইসব ক্ষেত্রে যে আপনার প্রশ্নটাই ভিত্তিহীন, বাট সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা আমি এইভাবে দিচ্ছি। আমি ডিপ্লোমেসি অত বুঝি না, পড়াশুনো আপনাদের লাইনে করি নাই, বাট এটা সাধারণ জিনিস। তো সেই জায়গায় আপনাকে ক্লিয়ার করা উচিত ছিল। তবে আপনি যেটা বললেন সেটাই আমার মাথায় প্রথম থেকে ভাবনা ছিল যে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় যে ব্যক্তি, তিনি কেন ভারতের একটা চ্যানেলে সাক্ষাৎকার দিবেন? ভারতের কোন মন্ত্রীকে আমাদের চ্যানেল সাক্ষাৎকার নিতে পারবে না। 2 নাম্বার হচ্ছে তৌহিদ হোসেন একটু ভারতপন্থী, এটা আমরা সবাই জানি। উনি দীর্ঘদিন ভারতে কাজ করেছেন, বাংলাদেশ মানে ভারতে কাজ করেছেন, মানে আমাদের হাই কমিশনে তিনি কর্মকর্তা ছিলেন, সম্মত রাষ্ট্রদূত ছিলেন। তো ওইটা হচ্ছে গিয়ে ওনার দীর্ঘ সময় পোস্টিং, এবং
আপনি যদি দেখেন যদি প্রেজেন্টারকে বলছিলেন ভাই বলে সম্বোধন করছিলেন, ভাই জি জি, খুবই অবজেকশনেবল সম্বোধন করছিলেন। তো আমি আপনাকে বলতে পারি কনক ভাই, তাই না? আমি আমি বলতে পারি, কিন্তু এখন আপনি যখন মন্ত্রী হয়ে যাবেন বা আমি যখন মন্ত্রী হয়ে যাব তখন আপনি একটা একটা পজিশনের একটা অনার তো আছে, তাই না? এবং আমি কিন্তু সেই প্রেজেন্টারে সেই অনারটা আমি দেখি নাই। বা আমাদের তৌহিদ হোসেন যে দেখলে আমার কেন যেন মনে হয় কি জানেন, উনি একটু বাঁকা হয়ে থাকে সবসময়, দাঁড়াইতে পারে না সোজা হয়ে, উনি মেরুদণ্ড সোজা আমি দেখি না, মনে হয় উনি সবসময় বাঁকা হয়ে আছে, কেমন যেন একটা peculiar একটা। আমরা চাই যে এগুলো ইয়ে হোক, মানে আমরা আমরা এখন হাসিনার বিচারটা ফাইনালাইজ করতে চাই, যেন দৃষ্টান্ত হয়ে থাকে পৃথিবীর বুকে যে গণহত্যাকারীদের কোনো ক্ষমা নাই। গোজামিলের নির্বাচনের পথে বাংলাদেশ যাচ্ছে আর কি। ধরেন গতকাল আমরা যেটা দেখলাম যে ১৩টা রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে অংশ নিয়েছে নির্বাচন কমিশন, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, নাগরিক অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ রিপাবলিক পার্টি, বাসদ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ লেবার পার্টি, মাইনরিটি জনতা পার্টি। এত পার্টি আছে তাও জানি না। ৫৫টা নিবন্ধিত দলের মধ্যে ৪ দিনে ৪৮টা দলের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করেছে এবং সে বৈঠকের ফলাফল আসলে মানে কি বলবো, তফসিল ঘোষণা করার কথা হচ্ছে ডিসেম্বরের ৫ থেকে ৭-এর মধ্যে, আর নির্বাচন হওয়ার কথা হচ্ছে ফেব্রুয়ারির ৫ তারিখে। তো আজকে থেকে যদি আপনি হিসাব করেন, নভেম্বর ২০ থেকে ডিসেম্বর ২০, ৩০ দিন ধরেন, ডিসেম্বর ২০ থেকে জানুয়ারি ২০, ৩০ দিন, ৬০ দিন, ওইদিকে ধরেন আপনি আরো ১৫ দিন। তো ৭৫ দিন ধরেন আমরা ধরে নিলাম, মানে ৭৫-৭৬ দিন ধরেন আজকের দিন থেকে। তো ৭৬ দিন আগে এসে ধরেন যে আলোচনাটা হওয়া দরকার, তারা এখনো কর্ম পরিকল্পনা চাচ্ছে, গণভোট ও আচরণবিধি প্রতিপালনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে, মাঠ প্রশাসনের রদবদল ও নির্বাচনী কর্মকর্তা নিয়োগ নিয়ে নানা বিতর্ক চলছে। এখন প্রথমে যেটাতে আসি, আপনি যে বডি ভুলে যাবো হয়তো বডি ক্যাম্প, হ্যাঁ এটা আগে থেকেই সিদ্ধান্ত ছিল, সেই জায়গায় ইলেকশন কমিশনে সেই ডিমান্ডটা করছিল। তাই বডি ক্যাম্প বা অন্যান্য জিনিসগুলো এগুলো হচ্ছে আনুষঙ্গিক। হাজার বডি ক্যাম্প থাকুক, হাজার অনলাইন থাকুক, আপনি কিন্তু জিনিসটা ঠেকাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত। আমি একটা বিষয় অ্যাড করে দিই দর্শক, সুমন মেজর সুমন প্রায় ৬০টি নির্বাচন কন্ডাক্ট করেছেন বাংলাদেশে। তো নির্বাচন নিয়ে তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, ধরেন এই যে বডি ক্যামের কথা বলছি আমরা, ড্রোনের কথা বলছি আমরা, কি করবেন আপনি বডি ক্যাম দিয়ে রেকর্ড করে কি করবেন? ওই বডি ক্যামের ফুটেজ দেখে যে ওই সিদ্ধান্ত হইতে হইতে সংসদের মেয়াদ শেষ হয়ে যাবে, এরকম বহু ঘটনা বাংলাদেশে আছে। তো মূল জায়গাটা কি, মূল চ্যালেঞ্জটা কি, কেন আমরা এটাকে গোজামিলে নির্বাচনের দিকে যাচ্ছে বলে মনে করছি? আপনার একটা বিশ্লেষণ সব মিলায় যদি একটু বলেন, এদের দাবি এবং সবকিছু মিলিয়ে। জি জি, তো যেটা বলছিলাম যে আনুষঙ্গিক জিনিস সেগুলো থাকবে অবশ্যই, এগুলো হলে ভালো হয়। বাট আসল যে জিনিস কোনটা, আসল জিনিসটা হচ্ছে নির্বাচনের যারা স্টেক হোল্ডার্স, এক হচ্ছে রাজনৈতিক দলগুলা, ২ নাম্বার সরকার, ৩ নাম্বার হচ্ছে ইলেকশন কমিশন, ৪ নাম্বার যেটাকে আমরা সবসময় ইগনোর করি সেটা হচ্ছে জনগণ। সেই জায়গায় কি আমরা এক জায়গায় আসতে পারি? আমার একটা রিকোয়েস্ট কিন্তু এটা বলবার আগে যে পিনাকিদা, ইলিয়াস, আপনি, আমার মনে হয় আপনাদের এডিটোরিয়াল পলিসিতে নেক্সট ৩ মাসের জন্য একটু চেঞ্জ আনা দরকার। হাসিনা ওকে, আওয়ামী লীগ ওকে, মানে তারা এখন পচা সম্মুখ, হ্যাঁ পা কাটবার ভয় আছে, একটু সাবধান থাকবো। বাট আমাদের এই যে ভবিষ্যৎ বাংলাদেশ আমরা যে গড়তে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসগুলোর ব্যাপারে মতৈক্য দরকার। ঐকমত্য কমিশন তো ফেল করে গেছে, টাকা খাওয়া ছাড়া আর কোনো কিছুই তারা করতে পারে নাই। এখন দেখেন রাজনৈতিক দলগুলো যখন একটা ঐকমত্যের জায়গায় আসবে যে না ঠিক আছে, একটাই জুলাই সনদের আগেই যে জিনিসটা অ্যাকচুয়ালি ডিক্লারেশনটা আসা উচিত ছিল, ডিক্লারেশন অফ রাইটস অ্যান্ড ফ্রিডম, যেটা অ্যাকচুয়ালি অনেক সভ্য দেশ তাদের স্বাধীনতার পরে প্রথমেই করছে, এক পাতার ২ লাইনের জিনিস। সেটা হচ্ছে এই পরিস্থিতিতে ফ্যাসিজম পরবর্তী বাংলাদেশে ন্যায় বিচার, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতন্ত্রের স্বার্থে আমরা সমস্ত রাজনৈতিক দল
আগামী একটা বা দুইটা নির্বাচন যেভাবে তারা মনে করে যে কোনো হানাহানি বা নির্বাচন কেন্দ্রিক কোনো মারামারি বিশৃঙ্খলা হবে না, সেটার প্রমিস করছি। যখন এই ঐক্যমত্যে আসে জিনিসটা, আপনারা বললেন পলিটিক্যাল পার্টি তো তাদের কথা রাখে না, নো, তাদেরকে এটা দেশের জনগণের কাছে নিজেদেরকে যে না নিজেরা তার মানে আন্তরিক সেটা প্রমাণের জন্য এই একটা ডিক্লারেশনে সাইন করা জরুরি। এখনো সময় আছে। ভালো হয়েছে ঐক্যমত কমিশন চলে গেছে, পালায় গেছে, কোথায় গেছে আমি জানি না, বাট এখন আমরা যারা আছি রাজনৈতিক বৃহৎ রাজনৈতিক দলগুলোকে সেটা নিতে হবে। 2 নাম্বার, আপনারা এবং আমরা জনগণ, আমরা রাজনৈতিক দলগুলোর কাছে যখন বলবো যে ঠিক আছে তোমরা 5টা ব্যাপার তোমাদের নির্বাচনী যেটা আমরা বলি ম্যানিফেস্টো ঘোষণা, যেটা অঙ্গীকার, সেই জায়গায় অন্তর্ভুক্ত করবা কি করবা না সেই চ্যালেঞ্জ তাদের করতে পারি। যদি তোমরা অন্তর্ভুক্ত করো তোমরা ভোটের কনসিডারেশন আসবে, যদি না করো তোমরা ভোটের কনসিডারেশন বাদ। 1 নাম্বার, যে গুম খুন এবং জুলাই অভ্যুত্থান যা আছে সেগুলা সেই সময় যে হত্যা সেগুলার বিচারটাকে সম্পূর্ণ করবার অঙ্গীকার, যে সেগুলো আমরা সম্পূর্ণ করব। 2 নম্বর হচ্ছে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি বাজদের বিচার আমরা কমপ্লিট করব, তাদেরকে আমরা কেউ সাথে রাখবো না, নির্বাচনে তাদের থেকে কোনো অনুদান টাকা কোনো কিছু নিব না, এবং আমরা ক্ষমতা আসলে তাদের সঠিক বিচার করব। 3 নম্বর হচ্ছে আমাদের যেই যেটাকে আমরা বলি সংস্কার, একটা বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা ব্যবস্থা সংস্কারটা জরুরি। ধরেন কিভাবে হাসিনা এই গত 15 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে নোজ ডাইভ করাইছে, পুরা একদম গাত্তার মধ্যে ফেলে দিছে, কি ওই লটারি সিস্টেম করে রাখছে ভর্তির ক্ষেত্রে, বাচ্চারা লটারি সিস্টেমে। ভাই তাহলে আপনারা বিসিএস, প্রশাসন, আপনাদের নির্বাচন কমিশন, সরকার লটারি করেন না কেন? 10 জনের নাম দেন, কনক লটারিতে চলে আসলে কনক উপদেষ্টা হবে। সেভাবে তো হচ্ছে না ভাই, একটা তারা নিয়ম মেনে চলতেছে। সেই জায়গাটাতে সেই সংস্কারগুলা তারা করবে, সেটার অঙ্গীকার তাদেরকে করতে হবে। তো এই যে অঙ্গীকারের জায়গা, সেটা যদি তারা একসাথে করে তখন কিন্তু জনগণ বেছে নেওয়ার সুযোগ পাবে, তখন মারামারি হানাহানি সেই জিনিসগুলো হবে না। এখন আমরা যদি আসি ওইখানে প্রস্তুতির ব্যাপারে, প্রথমে আসেন যে হ্যাঁ সরকার বলছে যে একটা নির্বাচন করবে, এবং আমি মনে করি আমাদের পুলিশ প্রশাসনের একটা ঘোষণা আপনি নিশ্চয়ই দেখছেন, যে পুলিশ প্রশাসন বলেছে যে 2018 এবং 2024 সালের ভোটারবিহীন অথবা দিনের ভোট রাতের নির্বাচনে সংশ্লিষ্ট যে পুলিশের কর্মকর্তা ছিলেন তাদেরকে তারা সাইডলাইন করে রাখবে, প্রত্যক্ষভাবে এই নির্বাচনে অংশগ্রহণের তাদের সুযোগ থাকবে না। দ্যাটস এ গুড ডিসিশন। বাট আমরা অন্য কোনো আমাদের জনপ্রশাসন অথবা বিভিন্ন বাহিনী থেকে এই ধরনের কোনো অঙ্গীকার পাই নাই। জনপ্রশাসন আমার বিশ্বাস আছে সেটা তারা নিশ্চিত করবেন। আর বাহিনী, ধরেন সেনাবাহিনী বা যারা আছে সেখান থেকে অ্যাকচুয়ালি সেটার জন্য যে রিফর্মস দরকার, আমার মনে হয় না প্রফেসর ইউনূস সেটা চিন্তা করেন বা সেই রাস্তায় আগাচ্ছেন। উনি সেনাবাহিনীর বর্তমান লিডারশিপের সাথে একটা সহ অবস্থান রেখে আগাতে চাচ্ছেন, এবং উনি আশা করছেন, উইশফুল থিঙ্কিং, সেটা হচ্ছে যে না ওই ধরনের কর্মকর্তাকে রাখা হবে না।